আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাডভার্ব। তো ফার্স্টে আমরা জানবো অ্যাডভার্ব কাকে বলে। অ্যাডভার্ব হচ্ছে এমন একটা মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব অন্য কোনো অ্যাডভার্ব বা প্রিপোজিশনকে যখন কোয়ালিফাইজ করে। যেমন ধরো ফর এক্সাম্পল আমি বললাম রাম ইজ ভেরি স্মার্ট। রাম ইজ ভেরি স্মার্ট। এখানে এই যে ভেরি ওয়ার্ডটা, যেটা কিনা স্মার্ট অর্থাৎ একটা অ্যাডজেক্টিভকে এখানে কি করছে, কোয়ালিফাই করছে, মানে হচ্ছে তার আরও সেটা বেটার করার জন্য, মানে ভেরি স্মার্ট, খুব স্মার্ট, সেটাকে যখন একটা মানে অ্যাডজেক্টিভ বা একটা ভার্বকে বা অন্য কোনো অ্যাডভার্বকে বা প্রিপোজিশনকে যখন কোয়ালিফাই করে তখনই তাকে আমরা অ্যাডভার্ব বলি। এখানে আমি এই যে আদার অ্যাডভার্ব যেটা বলছি, মানে একটা সেন্টেন্সে আমি দুটো অ্যাডভার্বও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল যদি আমি এটাকেই বলি যে রাম ইজ ভেরি ভেরি স্মার্ট, রাম খুব খুব স্মার্ট, এই যে আমি দুটো ব্যবহার করলাম, তার মানে কি একটা সেন্টেন্সের মধ্যে আমি দুটো অ্যাডভার্বও ব্যবহার করতে পারি। তাহলে সবসময় এটা মাথায় রাখবে, যেটা থেকে সব থেকে বেশি এরর কারেকশন আসে। তাই বারবার জোর দিচ্ছি যে অ্যাডভার্ব কিন্তু কোয়ালিফাই করে একমাত্র, মানে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব অন্য কোনো অ্যাডভার্ব বা প্রিপোজিশন এরই আগে পরে বসে, কোনো নাউন প্রোনাউন এগুলোর আগে পরে কিন্তু বসে না। যখন আমি তোমাদের আজকে এই ক্লাসটা করানোর শেষে কিছু কোশ্চেন করাবো এরর কারেকশনে, তোমরা তখন আরও ভালো বুঝতে পারবে কেন আমি এই ওয়ার্ডটার ওপর বারবার জোর দিচ্ছি যে নাউনের আগে কিন্তু অ্যাডভার্ব বসে না। অ্যাডভার্ব কখন বসে? অ্যাডভার্ব সবসময় কোনো অ্যাডজেক্টিভ ভার্ব অন্য কোনো অ্যাডভার্ব বা প্রিপোজিশনের আগে বসে। এই অ্যাডভার্বকে 8টা পার্টে ভাগ করা হয়েছে। সেই 8টা পার্ট কী কী? নাম্বার 1 অ্যাডভার্ব অফ ম্যানার, নাম্বার 2 অ্যাডভার্ব অফ প্লেস, নাম্বার 3 অ্যাডভার্ব অফ টাইম, নাম্বার 4 অ্যাডভার্ব অফ ডিগ্রি, 5 নম্বর অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি, 6 নম্বর অ্যাডভার্ব অফ পারপোজ, 7 নম্বর অ্যাডভার্ব অফ রিজন, আর 8 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। এই 8টা পার্টে টোটাল আমাদের ভাগ করা হয়েছে অ্যাডভার্বকে। এবার আমরা এই প্রত্যেকটা পার্ট নিয়ে কিছু কিছু জিনিস, যেগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট নয় বাট একটু আধটু তোমাদের জেনে রাখতে হবে, কারণ যখন এরর কারেকশন করব এই পার্টগুলো যদি তোমরা জেনে রাখো তাহলে তোমাদের বুঝতে বেশি ভালো সুবিধা হবে, সেই কারণে। তো প্রথম যেটা আমাদের দেখো, অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার কীভাবে আমরা বুঝবো যে একটা সেন্টেন্সের মধ্যে অ্যাডভার্ব অফ ম্যানার কোনটা? না, যখন আমরা কোনো সেন্টেন্সকে হাউ দিয়ে কোয়েশ্চেন করব, হাউ, এবং তার উত্তরে যেটা আমরা পাবো সেটাই হবে অ্যাডভার্ব অফ ম্যানার্স। ফর এক্সাম্পল দেখো, হি স্পিকস ক্লিয়ারলি। এখানে দেখো আমি যদি এটাকে প্রশ্ন করি হাউ দিয়ে, তাহলে কি হবে না, হি স্পিকস মানে হাউ হি স্পিকস, কীভাবে সে বলছে। তো এই যে হাউ দিয়ে প্রশ্ন করলে আমার আনসারটা কে আসবে না, সে ক্লিয়ারলি বলছে। এই যে ক্লিয়ারলি ওয়ার্ডটা এখানে আমার হাউ এর আনসারে এলো, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আর কিভাবে আমরা আইডেন্টিফাই করব অ্যাডভার্ব অফ ম্যানারকে? এখানে দেখো এলওয়াই আছে, মনে রাখবে সবসময় যে অ্যাডভার্ব অফ ম্যানারে কিন্তু সবসময় কি হয় না, ওয়ার্ডের লাস্টে এলওয়াই যুক্ত হয়। যেমন ফর এক্সাম্পল এখানে যেমন ক্লিয়ারলি, এছাড়াও ধরো ব্যাডলি, অনেস্টলি, ঠিক আছে, এই ধরনের কিন্তু সব কিছুই আমাদের কিসের মধ্যে পড়বে না, অ্যাডভার্ব অফ ম্যানারের মধ্যে পড়বে। এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আমি তোমাদের বলি, ধরো এখানে যেমন দিয়েছে হিজ, আচ্ছা অন্য একটা এক্সাম্পল দিয়ে বলছি। এখানে দেখো একটা এক্সাম্পল লিখেছি, হি ইজ স্পিকিং অনেস্টলি। সবসময় মনে রাখবে যদি এই অনেস্টলি ওয়ার্ড বা যে কোনো মানে অ্যাডভার্ব ওয়ার্ডের আগে যদি উইথ কথাটা বসে যায় তাহলে সেটা হয়ে যায় নাউন। সবসময় মাথায় রাখবে। এটাকেই যদি আমি এরকম বলতাম হি ইজ স্পিকিং উইথ অনেস্টলি, তাহলে কিন্তু এটা আমার অ্যাডভার্ব অফ ম্যানার হতো না, মানে এটাকে আমি অ্যাডভার্ব হিসেবে আইডেন্টিফাই করতে পারতাম না। তখন এটা কি হয়ে যেত, উইথ বসার সাথে সাথে এটা কিন্তু হয়ে যেত তখন নাউন। কিন্তু এটা এখন কিন্তু যখনই আমি উইথটা সরিয়ে দেব তখন কিন্তু এটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব অফ ম্যানার হয়ে যাবে। হি ইজ স্পিকিং অনেস্টলি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, হি ইজ স্পিকিং উইথ অনেস্টলি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে উইথ কথাটা যখনই আমরা
কোনো অ্যাডভার্বের আগে মানে অ্যাডভার্ব অফ ম্যানারের আগে লাগিয়ে দেবো, তখন সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? নাউনে কনভার্ট হয়ে যাবে। এগুলো কেন বলে দিচ্ছি, যখন আমরা এরর কারেকশন করব তখন কিন্তু আমাদের এই পয়েন্টগুলো লাগবে। এছাড়াও কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো অ্যাডভার্ব আর অ্যাডজেক্টিভ বোথভাবেই মানে দুটো দিক থেকেই ইউজ করা যায়। যেমন হচ্ছে ফার্স্ট, FIRST, ফার্স্ট, ফাস্ট দ্রুত, একটা হচ্ছে প্রথম, একটা হচ্ছে দ্রুত। হার্ড, লাস্ট, এই ওয়ার্ডগুলো মাথায় রাখবে। এগুলোর সাথে কিন্তু কখনো LY হয় না। ফার্স্টলি, ঠিক আছে, তারপরে লাস্টলি, ফাস্টলি, হার্ডলি, এরকম কিন্তু LY হয় না। একটা হয় হার্ডলি, ওটা আলাদা জিনিস, এই হার্ডের হার্ডলি নয়। ওটা কি সেটাও আমি পরে ক্লিয়ার করে দিচ্ছি যে হার্ড আর হার্ডলির মধ্যে ডিফারেন্স কি। কিন্তু ফার্স্ট, ফাস্ট, হার্ড, লাস্ট এগুলো যদি অ্যাজ এ অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হিসেবে আমরা ব্যবহার করি, তার জন্য এর সাথে আমাকে কোনো LI লাগাতে হয় না। যদি কোনো সেন্টেন্সে দেখো যে LY লাগানো আছে, জানবে সেই সেন্টেন্সটা সেখানেই ইরর আছে, তাই জন্য এগুলোর সাথে LY যুক্ত করা হয়েছে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল ধরো একটা উদাহরণ আমি বলছি, দিস ট্রেন রানস ফাস্টলি, কখনোই সেটা হবে না, জানবে সেই সেন্টেন্সটার ওই রানস ফাস্টলি ওখানটায় ইরর আছে। সেন্টেন্সটা কি হবে? দিস ট্রেন রানস ফাস্ট, নট রানস ফাস্টলি। লিখে দিচ্ছি তো আমি এখানে, দেখো, দিস ট্রেন রানস ফাস্ট, এটা কখনোই ফাস্টলি হবে না। যদি ফাস্টলি থাকে এটা কি হয়ে যাবে? ইরর হয়ে যাবে। দিস ট্রেন রানস ফাস্ট, এটা হবে কারেক্ট। আবার দেখো কিছু ওয়ার্ড এমন আছে যেমন ডেইলি, ঠিক আছে, মান্থলি, এগুলো আমাদের এই তো ইয়ারলি, ঠিক আছে, ডেইলি, মান্থলি, ইয়ারলি, এই ওয়ার্ডগুলোর সাথে অলরেডি LY আছে, তার মানে এই নয় এটা সবসময় অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হবে। এইগুলোর সাথে LY থাকা সত্ত্বেও এগুলো আমাদের অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ দুভাবেই ব্যবহার হতে পারে। এক্সাম্পল দিচ্ছি, দেখো, দিস ইজ আ ডেইলি ট্রেন। এখানে যেহেতু নাউনের আগে ডেইলি বসেছে, আমি কি বলেছি, নাউনের আগে বা নাউনের পরে কখনোই অ্যাডভার্ব বসতে পারে না, কি বসে? অ্যাডজেক্টিভ। তাই এখানে ডেইলি ওয়ার্ডটা অ্যাজ এ অ্যাডজেক্টিভ ব্যবহার হয়েছে। ঠিক আছে, এই একটা লেখায় আমি আরেকটু অন্যভাবে লিখছি, দেখো, দিস ট্রেন arrives ডেইলি। এখানে দেখো ডেইলির আগে কিন্তু আমি নাউন বসাইনি, কি বসিয়েছি? অ্যারাইভস ওয়ার্ডটা বসিয়েছি। তাই এখানে ডেইলি ওয়ার্ডটা আমার অ্যাডভার্ব হিসাবে ব্যবহার হয়েছে। এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ, এটা অ্যাডভার্ব। ডিফারেন্সটা ভালো করে বুঝে নাও। যেহেতু নাউনের আগে বসেছে তাই এটা অ্যাডজেক্টিভ। এখানে দেখো নাউনের পরে অ্যারাইভস, দেন আমার ডেইলি ওয়ার্ডটা বসেছে, বা এর পরে আর কোনো নাউন নেই, দ্যাটস ওয়াই এটা আমার এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হলো। সো ডেইলি আমার অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার হতে পারে, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হতে পারে। খেয়াল রাখতে হবে কি, যে আমার যেন সেই ফরম্যাটটা মানে ইয়েটা যেন ঠিক থাকে। হয়তো আমাদের সাপোজ এরকম আসে না, তাই আমি বলে দিচ্ছি যে হয়তো অ্যাডভার্ব ইরার কারেকশন করতে হবে, হয়তো মেনশন করেছে ব্র্যাকেটে অ্যাডভার্বের ইরার কারেকশন করো, তখন কিন্তু খেয়াল রাখতে হবে যে আমাদের যেন ট্রেনের আগে এরকম ওয়ার্ড যেন না আসে, ডেইলি, মান্থলি, ইয়ারলি, এই টাইপের ওয়ার্ডগুলো, তাহলে কিন্তু সেটা অ্যাডভার্ব হবে না, সেটা অ্যাডজেক্টিভে পরিণত হয়ে যাবে। যদি আসে কোশ্চেন আমি বলে রাখলাম। এতক্ষণ আমরা করছিলাম অ্যাডভার্ব অফ ম্যানার, এবার আমরা এন্ট্রি করলাম অ্যাডভার্ব অফ প্লেস। প্লেস বলতে কি? জায়গা। জায়গা আমরা কি দিয়ে প্রশ্ন করলে আনসার পাবো? ডেফিনেটলি আমরা ওয়্যার দিয়ে প্রশ্ন করে যে আনসারটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস হবে। যেমন হি উইল গো দেয়ার, সাপোজ এটা সেন্টেন্স, হি উইল গো দেয়ার, তাহলে এখানে ওয়্যার হি উইল গো, ওয়্যার দিয়ে কোশ্চেন করতে পারছি আমি, তাহলে আনসার কি আসবে? দেয়ার। তো এই দেয়ারটা হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে শিখতে হবে যে কোন কোন ওয়ার্ডগুলো আমাদের অ্যাডভার্ব। যদি আমরা সেটা আইডেন্টিফাই করতে পারি তাহলে নাউন প্রোনাউনের হিসাবে আমরা সেটা দেখে নিতে পারবো যে কোথায় ইরর আছে। তো হি উইল গো দেয়ার, ঠিক আছে। এছাড়াও আর কি কি ওয়ার্ড হয় যেগুলো আমাদের অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে পড়বে? হেয়ার,
দেয়ারের পরে হেয়ার, HERE, হেয়ার, ইনসাইড, আউটসাইড, প্রচুর ওয়ার্ড আছে, সব তো আমার মাথায় ওরকমভাবে থাকে না, জাস্ট এক্সাম্পল হিসেবে আমি কয়েকটা তোমাদের জানিয়ে রাখছি। তারপরে ইন দ্য রুম, এই ধরনের যেগুলো আমাদের এরকম সেন্টেন্সের শেষে বসবে আর এরকমভাবে ওয়ার্ড দিয়ে কোশ্চেন করলে আমরা আনসার পাবো, সেই ওয়ার্ডগুলোই আমাদের অ্যাডভার্ব অফ প্লেসের মধ্যে পড়বে। এটুকুনি জানলেই হবে এই পার্টটায়। এরপরে আসি অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম বোঝাতে আমরা টাইমকে কী দিয়ে প্রশ্ন করি? ওয়েন দিয়ে। তাহলে যখন আমরা কোনো সেন্টেন্সকে ওয়েন দিয়ে প্রশ্ন করব, যেমন ফর এক্সাম্পল হি উইল কাম টুমরো, হি উইল কাম টুমরো, সে আগামীকাল আসবে। তো এই যে হি উইল কাম, তাহলে ওয়েন হি উইল কাম, কখন সে আসবে না সে আগামী দিন আসবে। তো এখানে টুমরোটা হয়ে গেল আমার অ্যাডভার্ব অফ টাইম। একইভাবে এই টুমরোর মতো যে ওয়ার্ডগুলো আছে, টুডে, নেক্সট ডে, ইয়েস্টারডে, এই সব কিছুই হচ্ছে অ্যাডভার্ব অফ টাইমের মধ্যে পড়বে। নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেখান থেকে খুব আমাদের ইরর কারেকশন আসে। আমি কোশ্চেন দেবো তোমাদের, করাবো, বাট এই ডিগ্রিটা থেকেই বেশি কোশ্চেন আসে। অ্যাডভার্ব অফ ডিগ্রিতে হাউ মাচ দিয়ে আমরা প্রশ্ন করি। হাউ মাচ কেন না, ডিগ্রিতে আমরা কি করি? তুলনা করি, তাই তো, কতটা বেশি, কে কতটা লম্বা, কে কতটা নাটা, কে কতটা মোটা, এই ধরনের আমরা তুলনা করতে ডিগ্রি ব্যবহার করি। পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তো এই যে হাউ মাচ, এই ওয়ার্ডটা সেই হিসেবে ব্যবহার হয়। এবং কতটা, সেই ওয়ার্ডগুলো কী কী? ফর এক্সাম্পল হি speaks too much, সে খুব কথা বলে, অনেক কথা বলে, খুব নয় অনেক। তো হি স্পিক্স টু মাচ, এই যে টু মাচটা, এই টু মাচটা হচ্ছে হাউ মাচ, হি স্পিক্স হাউ মাচ টু মাচ। তো এই যে টু মাচ এই ওয়ার্ডটা আসছে, এটাই হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ডিগ্রি। হাউ মাচ দিয়ে প্রশ্ন করে যে আনসারটা আমরা পাচ্ছি। তো টু মাচ ছাড়াও আর কি হতে পারে? সো মাচ হতে পারে, ঠিক আছে, ভেরি মাচ হতে পারে, এরকম ওয়ার্ড, এরকম ধরনের জিনিস। এরপরে আসছে অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। ফ্রিকুয়েন্সি বলতে কতবার জিনিসটা হয়। হাউ অফটেন মানে কতবার, বা আমরা বলি না প্রায়ই ঘটে থাকে, সেই জিনিসটা বোঝাতে, বা সেই হাউ অফটেন মানে কতবার জিনিসটা হয়, সেরকম প্রশ্নের যখন কোনো ওয়ার্ড আসে। তো অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সির মধ্যে যেটা মেন কাকে বলে না, রিপিটেশন অফ অ্যান অ্যাকশন ইজ ফ্রিকুয়েন্সি। বারবার বা কয়েকবার যখন কোনো ঘটনা ঘটে, তো সেইটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। যেমন আমরা সেটাকে কিভাবে বোঝাই, কী কী ওয়ার্ড দিয়ে বোঝাই? একটা কাজ একবার হলো আমরা ওয়ান টাইম বলি, তাই তো, দুবার হলে টুয়াইস বলি, তিনবার হলে থ্রাইস বলি। তো আমি ওয়ার্ডগুলো তোমাদের লিখছি, দেখো, ওয়ান, টুয়াইস, থ্রাইস, 4 টাইম, 5 টাইম। 5 টাইমটা লিখলাম না, তোমরা স্পেলিং জানো। অলওয়েজ, নেভার, অফটেন, সেলডম। সেলডম হচ্ছে খুব একটা নয়, আমরা বলি না সে খুব একটা আসে না, সে খুব একটা খায় না, সে খুব একটা যায় না, এই যে এরকম খুব একটা বলতে তখন আমরা সেলডম ওয়ার্ডটা ইউজ করি। এরকম আরও ওয়ার্ড আছে, যাই হোক। তো এই সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ ফ্রিকুয়েন্সি। যেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কি বোঝাই না, যেই ওয়ার্ডগুলো দিয়ে আমরা এটা বোঝাই যে একটা কাজ আমরা কতবার করছি, কতবার একটা কাজ করা হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে অ্যাডভার্ব অফ পারপোজ। অ্যাডভার্ব অফ পারপোজটা কি না, কোনো উদ্দেশ্য বা কোনো টার্গেট বোঝাতে যখন আমরা কোনো ওয়ার্ড ব্যবহার করি। যেমন হি ইজ গোয়িং টু প্লে, তাহলে সে কী করতে গেছে না, সে খেলতে গেছে। তো আমাদের টার্গেটটা কি, মানে হি ইজ গোয়িং টু প্লে, এই যে টু প্লে ওয়ার্ডটা এখানে আমি ব্যবহার করলাম, তার কাজ, তার উদ্দেশ্য কি, সে কোথায় গেছে না, সে খেলতে গেছে। তো যখন এরকম কোনো টার্গেট বা কোনো এইম বা কোনো পারপোজ বা উদ্দেশ্যকে আমরা বোঝাবো, তখনই সেই ওয়ার্ডটা হয়ে যাবে আমাদের অ্যাডভার্ব বা পারপোজ। এবং এটা বোঝানোর জন্য আমরা এই টু ওয়ার্ডটাকে ব্যবহার করি, যেমন টু প্লে, টু সিং, টু ডান্স, ঠিক আছে, এই ওয়ার্ডটা থাকলে তোমরা জানবে সেটা অ্যাডভার্ব অফ পারপোজের কথা বলছে।
এরপরে আসছে অ্যাডভার্ব অফ রিজন। রিজন মানে কি কারণ, কারণ বলতে আমরা কি ব্যবহার করি, হোয়াই বা কেন, তাই তো। তো রিজনের ক্ষেত্রে যেমন ধরো কি কি ওয়ার্ড ব্যবহার হয়, ডিউ টু, ঠিক আছে, ডিউ টু। তারপরে হচ্ছে ওয়িং টু, আগেরটাতে ছিল টু প্লে টু এ, টুটা ছিল আগে, এখানে দেখো টুগুলো কিন্তু পরে, ডিউ টু, ওয়িং টু, ওকে। সিন্স মানে ধরে, একটা কাজ অনেকক্ষণ ধরে চলছে, সিন্স, বিকজ। তারপরে হচ্ছে ফরের সাথে যদি কোনো জিরান্ড থাকে, জিরান্ড কাকে বলে, আইএনজি ওয়ার্ডকে, তাই তো। যখন ফরের সাথে কোনো জিরান্ড ওয়ার্ড থাকে তখনও কিন্তু সেটা পরে অ্যাডভার্ব অফ রিজন, যেমন ফর ইন্টারেস্টিং, ইন্টারেস্ট তার সাথে আইএনজি, ফর ইন্টারেস্টিং, তাহলে সেটা কি হয়ে যাবে, ফর ইন্টারেস্টিং পুরো ওয়ার্ডটাই হয়ে যাবে অ্যাডভার্ব অফ রিজন, ঠিক আছে। তো ফর দিয়ে যখন আমরা কোনো জিরান্ড ব্যবহার করি তখন, তো এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ, ডিউ টু, ওয়িং টু, সিন্স, বিকজ, আর ফরের সাথে কোনো জিরান্ড থাকলে আমরা, যেমন ফর প্লেইং, ঠিক আছে, আইএনজি ওয়ার্ড যেগুলো থাকে সেগুলো যখন আমরা ব্যবহার করি তখন সব কিছু কিসের ওপর পড়ে যায়, সেগুলো অ্যাডভার্ব অফ রিজনের ওপর পড়ে। এবার একটা এক্সাম্পল দিয়ে দেখো, যেমন হি ইজ চিডেড। চিডেড কথার অর্থ হচ্ছে কাউকে বকা, তিরস্কার করা বা এমন কিছু বলা যেটাতে মন খারাপ হয়, সেরকম কথা। হি চিডেড ফর কামিং লেট। হি চিডেড ফর কামিং, হি ইজ চিডেড ফর কামিং লেট, সে লেট করে এসছে বলে তাকে তিরস্কার করা হচ্ছে বা বকা হচ্ছে। তো এখানে দেখো ফর কামিং, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ রিজন, তাকে কেন বকা হচ্ছে, হোয়াই দিয়ে প্রশ্ন করছি, আনসার কি আছে, ফর কামিং। এবার ধরো এখানে সেন্টেন্সটাতে এরকম থাকলো, হি ইজ চিডেড ফর কাম লেট, কামিং এর জায়গায় এখানে ধরো কাম লেট দিয়ে দিল, তখন কি আমাদের সেন্টেন্সটা রাইট হতো, হতো না। তাহলে আমাদের আইডেন্টিফাই করতে গেলে যে ইরর কোথায় আছে, তখন আমাদের কি দেখতে হবে, আচ্ছা ফর কাম লেট, না এটা তো হবে না, কারণ এখানে প্রশ্ন করছি আমি হি ইজ চিডেড, ওয়াই হি ইজ চিডেড, কেন সে তাকে তিরস্কার করলো, ওয়াই দিয়ে প্রশ্ন করছি, আনসার আসছে আমার ফর কামিং লেট, তাহলে এখানে কামিংয়ের জায়গায় কাম দেওয়া, দ্যাট মিনস আমার ইররটা এখানেই আছে। এইভাবে প্রশ্ন করে করে কিন্তু আমাদেরকে আনসার করতে হবে। এবার আমি মানে আরও কিছু ওয়ার্ডের ভ্যারিয়েশন দেওয়ার পরে আমি এক্সারসাইজে ঢুকবো, তখন দেখবে এই যে এগুলো আমি বলছি শেখাতে শেখাতে ছোটো ছোটো জিনিসগুলো, সেগুলো দিয়ে কীভাবে ইররগুলো তোমাদের এক্সামে আসে। আর একটা জিনিস বলে দিই, লাস্ট যেটা বলেছিলাম 8 নম্বর ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ওখানে বলার মতো কিছু নেই, কারণ ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ঠিক আছে। তো প্রশ্নবোধক অ্যাডভার্বে ইরর কারেকশন খুব কমই আসে, তাও যদি আসে বলে দিই, ইন্টারোগেটিভ মানে হচ্ছে হোয়াই, ওয়্যার, ওয়েন, হাউ, এগুলো দিয়ে প্রশ্ন যখন মানে কোশ্চেন মার্ক করা থাকে, দেওয়া থাকে পাশে একটা কোশ্চেন মার্ক, তখন আমরা আইডেন্টিফাই করি, ঠিক আছে। এছাড়া আমাদের নর্মাল স্টেটমেন্টই দেওয়া হয়। ওকে, এবার আমরা শিখবো ইউজেস অফ অ্যাডভার্ব, মানে কিছু ওয়ার্ড এমন থাকে যে ওয়ার্ডগুলোর ব্যবহার আমাদের জানতে হবে, সব জায়গায় সব ওয়ার্ড ব্যবহার করা যায় না। ফর এক্সাম্পল ফার্স্ট ওয়ার্ড দেখো, স্টিল। স্টিল ওয়ার্ডটা আমি কোথায় কোথায় ব্যবহার করতে পারি, সব জায়গায় কি করতে পারি না, স্টিল ওয়ার্ড ব্যবহার করতে পারি শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, মানে হ্যাঁ বাচক শব্দে, মানে বাক্যে। যেমন হচ্ছে হি ইজ স্টিল ড্যান্সিং অন দ্য স্টেজ, বা যাই হোক কিছু একটা, আমি আর পুরো সেন্টেন্সটা লিখলাম না। হি ইজ স্টিল ডান্সিং, এখানে এখানে কি কোনো নো, নট, নাইদার এরকম কোনো ওয়ার্ড আছে, নেই। সো এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে আমি স্টিল ব্যবহার করতে পারি। কিন্তু যদি এই সেন্টেন্সটা আমাকে নেগেটিভে লিখতে হয়, বা কোনো সেন্টেন্স যেটা আমি নেগেটিভে লিখবো, সেখানে কিন্তু আমি স্টিল ওয়ার্ডটা ব্যবহার করব না। তাহলে আমি স্টিলের জায়গায় কোন ওয়ার্ডটা ব্যবহার করব, সেখানে ব্যবহার করা হয় ইয়েট। খেয়াল রাখবে যদি দেখো কখনো কোনো সেন্টেন্সে এরর কারেকশনে যে স্টিলের সাথে নট, নো, নাইদার এই ধরনের ওয়ার্ড আছে, জানবে সেখানে এরর কারেকশন মানে এরর আছে। আর আবার যদি দেখো একইভাবে ইয়েটের সাথে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ সেন্টেন্স নেই, তাহলে জানবে সেখানেও ওটা ভুল আছে। ইয়েটের সাথে অলওয়েজ কী হয়, নেগেটিভ সেন্টেন্স হয়। যেমন আমি ধরো বললাম হি হ্যাজ নট yet finish the
ওয়ার্ক, সে এখনও কাজটা শেষ করেনি। তাহলে এই যে কাজটা সে শেষ করেনি, এখানে কি নট আছে, দ্যাটস ওয়াই এখানে আমি ইয়েট বসালাম। এখানে আমি স্টিল কখনোই বসাতে পারি না। ওকে, সো স্টিল আর ইয়েটের মধ্যে ডিফারেন্সটা জেনে রাখো। এই ওয়ার্ডগুলো দিয়েই কিন্তু ইরর আসে, তাই আমি এত প্রেশারাইজ করছি বারবার। নেক্সট ওয়ার্ড দেখো, ভেরি আর মাছ। তোমরা অনেকেই বলবে ম্যাম ভেরি আর মাছ কি কোথায় বসে, সেটা তো আমরা খুব ভালো করে জানি। তারপরেও আমি তোমাদের ভুল প্রমাণ করিয়ে দেবো যে তোমরা জানো না অনেকেই। যখন আমি এক্সারসাইজে ঢুকবো ভেরি আর মাছের ডিফারেন্স দিয়ে, কোথায় ভেরি বসে? ভেরি অলওয়েজ পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে বসে। কম্পারেটিভ সুপারলেটিভ ডিগ্রির আগে কখনো ভেরি ওয়ার্ডটা বসে না। ভেরি ওয়ার্ড সবসময় পজিটিভ ডিগ্রির ক্ষেত্রেই বসে। আর কোথায় বসে? আর হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেলের আগে বসে। ঠিক আছে, ভেরি ওয়ার্ডটা প্রেজেন্ট পার্টিসিপেলের আগে বসে, পাস্ট ফিউচারে বসে না, প্রেজেন্ট পার্টিসিপেলের আগেই বসে। যেমন এক্সাম্পল দিচ্ছি দেখো, দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এখানে ইন্টারেস্টিংয়ের আগে ভেরি বসেছে। হ্যাঁ, এবং ইন্টারেস্টিং মানে এই যে সেন্টেন্সটা আইএনজি যুক্ত হয়েছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, তাই জন্য এখানে ভেরি ওয়ার্ডটা লাগাতে পেরেছি। একইভাবে মাছ আর ভেরি কখনোই মানে একই এতে বসে না। ভেরি যেখানে বসে, মাছ ঠিক তার উল্টো। উল্টো বলতে মাছ আমরা ব্যবহার করি শুধুমাত্র কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, ভেরি আমরা ব্যবহার করি পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, মাছ আমরা ব্যবহার করি কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে। যেমন দুটো জিনিসকে আমি কম্পেয়ার করব, তাই তো। রাম ইজ মাচ স্মার্টার দেন শ্যাম। রাম শ্যামের থেকে বেশি স্মার্টার। আমি এখানে ভেরি বলতে পারি না, রাম ইজ ভেরি স্মার্টার দেন শ্যাম, কোনো দিনও নয়। যদি দেখো ভেরি রয়েছে সেন্টেন্স ভুল হবে। রাম ইজ ভেরি স্মার্টার কখনো হবে না, রাম ইজ মাচ স্মার্টার দেন শ্যাম। যদি সেখানে ভেরি ওয়ার্ডটা থাকে, আমি এক্সাম্পলটা তার লিখে দিচ্ছি, রাম ইজ মাচ স্মার্টার দেন শ্যাম। এখানে মাছ বসিয়েছি, এখানে যদি সেন্টেন্সটাতে ভেরি থাকতো সেন্টেন্সটা আমার হয়ে যেত ভুল। যেহেতু এখানে মাছ রয়েছে তাই আমার সেন্টেন্সটা ঠিক। সো ভেরি কখনো কম্পারেটিভের আগে ডিগ্রির আগে বসে না। ভেরি কখন বসে? ভেরি বসে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে, আর কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে বসে মাছ। আরেকটা জিনিস, মাছ বসে, মাছ আরেকটা জায়গায় বসে, সেটা হচ্ছে পাস্ট পার্টিসিপেলের আগে। এটা যেমন বসেছিল প্রেজেন্ট পার্টিসিপেলের আগে, তাই তো। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। এই এক্সাম্পলটাকে আমি যদি পাস্টে করি, পাস্ট পার্টিসিপেলে করি, কি লিখবো তাহলে? আমি লিখবো, আচ্ছা এই জায়গাটা একটু মুছে দিই, ইট ওয়াজ আ মাচ ইন্টারেস্টেড, ইডি হয়ে গেল, ইন্টারেস্টেড স্টোরি। তাহলে সেম এক্সাম্পল দেখো, ইট ওয়াজ হয়ে গেল, এখানে ইজ ছিল বলে ভেরি হয়েছে, এখানে ওয়াজ আছে বলে মাছ হলো, এখানে ইন্টারেস্টিং আইএনজি ছিল, এখানে হয়ে গেল ইন্টারেস্টেড ইডি। তাহলে আমাদের কি মনে রাখতে হবে? ভেরি কোথায় বসে? ভেরি বসে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে আর প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে, আর মাছ বসে আমাদের কম্প্যারেটিভ ডিগ্রির ক্ষেত্রে, এবং যেখানে ওয়াজ থাকবে বা পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে তার আগে আমাদের মাছ বসবে। এখানে কখনোই ভেরি, এটা যদি এরকম বলতাম ইট ওয়াজ আ ভেরি ইন্টারেস্টেড স্টোরি, হতেই তো পারতো, ইরার হয়ে যাবে, কেন না ভেরি ওয়ার্ডটা এখানে আসবে না। তাহলে ইরারগুলো কিন্তু এইভাবেই আসে। ওকে, নেক্সট দেখো, সুন। সুন ওয়ার্ডটা কোথায় বসে? সুন কিন্তু যে কোনো টেন্সের ক্ষেত্রে বসতে পারে। যেমন হি কামিং সুন, হি উইল কাম সুন, হি কেম সুন, সব জায়গায় সুন বসতে পারে। কিন্তু শর্টলি, প্রেজেন্টলি, লেটলি, এগুলো শুধুমাত্র আমাদের ফিউচার টেন্স আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বসবে। যেমন আমি ধরো বললাম হি কামিং শর্টলি, হি কামিং প্রেজেন্টলি, হি কামিং লেটলি হতে পারে, ঠিক আছে। হি উইল কাম শর্টলি, হি উইল কাম লেটলি হতে পারে।
কিন্তু হি কেম শর্টলি হতে পারে না, হি কেম শর্টলি বা হি কেম লেটলি এরকম হতে পারে না। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে যে শুধুমাত্র এই তিনটে কিন্তু সব টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় না। সুন আমাদের সব টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু শর্টলি, প্রেজেন্টলি, লেটলি এগুলো সাধারণত ফিউচার অথবা প্রেজেন্টের ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। এবার আমি আসছি দেখো হার্ড আর হার্ডলিতে। আমি পড়ানোর আগে তখন বলেছিলাম পড়াতে যে হার্ড আর হার্ডলি কিন্তু এক ওয়ার্ড নয়। কেউ যদি মনে করো যে হার্ডের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে হার্ডলি, LY, না, একদমই নয়। হার্ড মানে হচ্ছে যে কাজটা খুব এনার্জি নিয়ে করা হয়, সেটা হচ্ছে সেখানে আমরা হার্ড কথাটাকে মানে সেই সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল, হি ট্রাইড হার্ড, সে ভীষণভাবে চেষ্টা করেছে, দ্যাট মিনস সে খুব এনার্জি নিয়ে, খুব একদম মন থেকে কাজটা করার জন্য সে চেষ্টা করেছে। সেখানে আমি হার্ড কথাটা ব্যবহার করতে পারবো। এখানে আমি কখনোই বলতে পারবো না হি টায়ার্ড হার্ডলি। কেন বলতে পারবো না? কারণ হার্ডলি কথাটার অর্থ হচ্ছে যেটা আমরা খুব কষ্ট, মানে কষ্ট বলতে কি বোঝাবো, মানে আমার ইচ্ছা নেই, আমার এনার্জি নেই, আমাকে করানো হচ্ছে বা আমার না চাইতেও আমাকে করতে হচ্ছে কাজটা, আমি চাইছি না করতে। সেই রকম যখন আমার শরীরকে বা মনকে কষ্ট দিয়ে আমি যখন কোনো কিছু করছি, তখন সেখানে আমি হার্ডলি কথাটা ব্যবহার করব। কিন্তু যেটা আমি চাই, আমার ইচ্ছা, ঠিক আছে, আমার ভালো লাগে কাজটা করতে বা ভালো লাগে পড়তে, ভালো লাগে আমার কোনো কিছু তৈরি করতে, এই যে জিনিসটা, সেখানে আমি হার্ড ব্যবহার করব, যেখানে আমার এনার্জিটা আমি পুরোপুরি দেব। বা যে সেন্টেন্সে হার্ডলি, অর্থাৎ সাপোজ আমি একটা এক্সাম্পল বলছি, হি কুড হার্ডলি solve the question in exam. Question ওয়ার্ডটা আমি আর পুরোটা লিখলাম না। হি কুড হার্ডলি সলভ দ্য কোশ্চেন ইন এক্সাম, সে খুব কষ্ট করে পরীক্ষাতে ওই এক্সামের আনসারটা সলভ করতে পেরেছে। তাহলে এখানে কি, এখানে তার এনার্জি নেই, সে চাইছে না বা সে পারছে না, কিন্তু তাই করতে হবে এক্সামের ক্ষেত্রে। এখানে আমি বলতে পারি না হি কুড হার্ড সলভ দ্য কোশ্চেন, না, হার্ড এখানে হবে না। সো হার্ড আর হার্ডলি কিন্তু দুটো আলাদা ওয়ার্ডের, মানে দুটো আলাদা মানে। এখান থেকে ইরর আসে এবং এখান থেকে প্রচুর স্টুডেন্ট আমরা দেখেছি খাতা চেক করার সময় যে ভীষণভাবে ভুল করে। সেই কারণে বারবার আমি তোমাদের মেনশন করে দিচ্ছি যে হার্ড আর হার্ডলি কিন্তু এটার অ্যাডভার্ব ফর্ম নয়, এটার মানে আলাদা, এটার মানে কিন্তু আলাদা। এবার আমরা এক্সারসাইজে ঢুকবো। যে যতটা এখন করালাম, দেখো আমি এবার যে প্রশ্নগুলো করবো বা এক্সামে আসে, এগুলোর মধ্যে থেকেই আসে। আমি যখন করাতে শুরু করব তোমরা বুঝতে পারবে। তো ফার্স্ট এক্সাম্পল দেখো, সেন্টেন্সটা দেখো, আই ক্যান নট আস্ক মাই ফাদার ফর হিজ কার উইদাউট এনি ভিভিডলি রিজন। এটা NE মানে হচ্ছে নট ইরর বা নো ইরর, ঠিক আছে। তো আমি ওটা আর লিখিনি, ওই জন্য শর্টে আমি NEটা লিখেছি। তো আমাদের এখানে আইডেন্টিফাই করতে হবে যে কোন জায়গাটাতে আমাদের ইররটা রয়েছে। আই ক্যান নট আস্ক এখানে রয়েছে, মাই ফাদার এখানে রয়েছে, ফর হিজ কার উইদাউট এখানে রয়েছে, না এনি ভিভিডলি রিজন এখানে রয়েছে। আচ্ছা, ভিভিডলি কথার অর্থ হচ্ছে প্রাণবন্ত, ভিভিড কথার অর্থ হচ্ছে প্রাণবন্ত, ভিভিডলি মানে হচ্ছে প্রাণবন্ত ভাবে। ওকে, এবার দেখো ভুল কোথায় রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে নিজেরা একটু চেষ্টা করো, ঠিক আছে, আমি তো বলে দেবই। ভুলটা রয়েছে এখানে দেখো ভিভিডলি রিজনের এখানে। কেন? আমি নিয়মগুলো পড়ানোর সময় কি বলেছিলাম যে নাউনের আগে কখনোই অ্যাডভার্ব বসতে পারে না। এখানে রিজন হচ্ছে নাউন, তার আগে বসেছে অ্যাডভার্ব। সো অ্যাডভার্ব এখানে কখনোই বসতে পারে না। অ্যাডভার্ব কোথায় বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে শুধুমাত্র ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যান্ড আদার অ্যাডভার্ব অথবা প্রিপোজিশনের আগে। সো এখানে তাহলে আমার সেন্টেন্সটা কারেক্ট করলে কি হবে, এই ভিভিডলির LYটা হবে না। সেন্টেন্সটা হবে আমার আই ক্যান নট আস্ক মাই ফাদার ফর হিজ কার উইদাউট এনি ভিভিড রিজন। ওকে, LYটা এখানে হবে না। 2 নম্বরটা দেখো, শি টুক টি অ্যান্ড সেড দ্যাট ইট টেস্টেড সুইটলি, নট ইরর। তো এখানে ভুল কোথায় আছে? শি টুক টি অ্যান্ড সেড দ্যাট, না ইট টেস্টেড সুইটলি। তো এখানে ভুল আছে যে টেস্টেড সুইটলির এখানটাতে। কি ভুল আছে? না সবসময় মনে রাখবে যে টেস্ট, ফিল, সিম, অ্যাপিয়ার, লুক, ঠিক আছে, এই ধরনের ওয়ার্ডগুলো আমি ওয়ার্ডেরগুলো একবার মেনশন করে দিচ্ছি এখানটাতে। সেটা হচ্ছে টেস্ট, ফিল,
সিম, অ্যাপিয়ার, লুক, স্মেল, রিমেইন, এই ধরনের ওয়ার্ডের পরে যদি সুইট, বিউটিফুল এই ধরনের ওয়ার্ড থাকে কখনোই তাহলে সেটা সুইটলি, বিউটিফুলি, ঠিক আছে, এরকমভাবে বসবে না। এই ওয়ার্ডগুলো ভালো করে মাথায় রাখো। টেস্ট, ফিল, সিম, অ্যাপিয়ার, লুক, স্মেল, রিমেইন, এরপরে যখনই এরকম ওয়ার্ড থাকবে, ঠিক আছে, তখন সেখানে LY বসবে না, সেখানে শুধু সুইট, বিউটিফুল এরম ওয়ার্ডগুলোই বসবে। যেমন যদি আমি বলি শি লুকস বিউটিফুল, আমি এটা বলবো না শি লুকস বিউটিফুলি, তাই না? বা এ ফ্লাওয়ার স্মেলস সুইট, আমি এটা বলবো না এ ফ্লাওয়ার স্মেলস সুইটলি। বা হানি টেস্ট সুইট, আমি এটা বলবো না হানি টেস্ট সুইটলি। সো মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলোতে পরে যদি কোনো এরকম স্মেল, বিউটিফুল এরকম ধরনের ওয়ার্ড বা যে কোনো ওয়ার্ড থাকে যেটা কিনা আমাদের কি না নাউন, প্রোনাউন একে কি করে না এর দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ অর্থাৎ অ্যাডজেক্টিভ যেটাকে বলি সেরকমভাবে জাহির করে, তাহলে সেখানে আমরা LYটা লাগাবো না। ওই জন্য এখানে সেন্টেন্সটা কি হবে না, সেন্টেন্সটা হবে ইট টেস্টেড সুইট, এখানে LYটা হবে না। শি টুক টি অ্যান্ড সেড দ্যাট ইট টেস্টেড সুইট, শুধু এইটুকুই হবে। আর এইবার এই এক্সাম্পলটা মানে 3 নম্বর এক্সারসাইজটা দেখো দিয়েছে হি ওয়াজ exceedingly paid for how skillful he handled the crowd। তো এখানে এই সেন্টেন্সটাতে কোথায় ভুল আছে? হি ওয়াজ exceedingly paid না ফর হাউ স্কিলফুল হি, নাকি হ্যান্ডেলড, নাকি দ্য ক্রাউড, কোন জায়গাটায় ভুল আছে? এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে এই স্কিলফুল ওয়ার্ডটা। কেন না স্কিলফুল হবে না, এটা হবে স্কিলফুলি। তার কারণ এই যে এখানে হ্যান্ডেলড ওয়ার্ডটা দিয়েছে, হ্যান্ডেল এখানে কি হিসাবে ব্যবহার হচ্ছে? ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে। আর আমাদের নিয়ম কি যে ভার্বকে কোয়ালিফাই করে কে? ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব, তাই না? তো অ্যাডভার্ব হতে গেলে এখানে কি যুক্ত হতে হবে? স্কিলফুল নয়, স্কিলফুলি মানে LY যুক্ত হতে হবে। এখানে যদি একটা LY যুক্ত হয়ে যায় তাহলে আমাদের সেন্টেন্সটা কি হয়ে যাবে না হি ওয়াজ এক্সিডিংলি পেইড ফর হাউ স্কিলফুলি হি হ্যান্ডেল দ্য ক্রাউড। মাথায় রাখবে কার আগে বসছে বা কার পরে বসছে সেইটাই, লাস্টে কি আছে আমাদের দেখার দরকার নেই। আমাদের মেনশন মানে মেনলি খেয়াল রাখতে হবে কি না আগে কি আছে, সেন্টেন্সের আগের পার্টটা কি আছে, সেন্টেন্সের একদম পরের পার্টটা কি আছে, ওইটুকু পার্টি। যেমন স্কিলফুল আমি বুঝতে পেরেছি এখানে ভুল, কিন্তু এখানে কি হবে সেটা কিভাবে আমি আইডেন্টিফাই করলাম? এই হ্যান্ডেল কথাটা দেখে। হ্যান্ডেল যেহেতু একটা ভার্ভ, তাই ভার্ভের আগে আমাদের কি বসে? ভার্ভকে কোয়ালিফাই করার জন্য আমাদের বসাতে হবে এখানে অ্যাডভার্ভ, তাই জন্য এখানে স্কিলফুলি হয়ে গেল। ওকে, নেক্সট দেখো হি মেট হার অ্যাবাউট 10 years ago অ্যান্ড হ্যাভ রিমেম্বার্ড হার এভার ফর। তাহলে এখানে ভুল কোথায় আছে? হি মেট হার 1 নম্বর, অ্যাবাউট 10 years ago 2 নম্বর, অ্যান্ড হ্যাভ রিমেম্বার্ড হার 3 নম্বর, ফর এভার। এখানে ভুল আছে এই ফর এভার ওয়ার্ডটা। কেন না ফর এভার ওয়ার্ড এখানে হবে না, এভারের সাথে এখানে কি হবে? যেহেতু সেন্টেন্সটা ভালো করে বোঝো, বলছে যে সে তার সাথে দেখা করেছিল 10 বছর আগে এবং এখনও তাকে মনে আছে, তার মানে কি 10 বছর ধরে সে তাকে মনে রেখেছে। যখন আমরা এরকম কোনো সেন্টেন্স দেখব যেখানে কিনা একটা কাজের কন্টিনিউয়েশন চলছে, কাজটা চলছে এখনও অবধি, সেখানে কখনোই ফর এভার বসতে পারে না। সেখানে কি বসতে পারে? শুধুমাত্র সেখানে অ্যাডভার্ব হিসাবে বসতে পারে সিন্স। আমি তোমাদের একটু আগে পড়াতে লিখিয়েছিলাম, দেখো যে টাইম, অ্যাডভার্ব অফ টাইমের ওখানে আমি লিখিয়েছিলাম সিন্স ওয়ার্ডটা, তাই তো? সিন্সকে আমি অ্যাডভার্ব অফ টাইমে লিখেছিলাম, তাহলে এখানে আমার অ্যাডভার্ব হিসাবে কি বসবে? সিন্স বসবে, ফর এভার বা এভার ফর কোনোটাই বসবে না। 5 নম্বর দেখো হি ইজ ভেরি সিনিয়র টু মি সো আই ডিয়ার নট ডিসরেসপেক্ট হিম। এখানে ভুল কোথায় আছে? হি ইজ ভেরি সিনিয়র টু মি নাকি সো আই ডিয়ার নট নাকি ডিসরেসপেক্ট হিম?
এখানে ভুল আছে এই ভেরি ওয়ার্ডটা। আমি পড়াতে পড়াতে কি বলেছিলাম, ভেরি কোথায় বসে? ভেরি বসে পজিটিভ ডিগ্রিতে, তাই তো? কম্পারেটিভ ডিগ্রিতে ভেরি বসে না। কিন্তু দেখো এখানে কম্পারেটিভ ডিগ্রিটাকে বসানো হয়েছে কিভাবে? হি ইজ ভেরি সিনিয়র টু মি। এখানে একজন বলছে সে আমার থেকে অনেকটা সিনিয়র, তাহলে আমার থেকে অনেকটা সিনিয়র যখন এরকম আমরা বোঝাই, কম্পেয়ার করছি একজনের থেকে আরেকজন সিনিয়র, সেখানে কি কখনো ভেরি হতে পারে? সেখানে কি হতে পারে? সেখানে হতে পারে মাচ। তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ মাচ সিনিয়র টু মি, সো আই ডিয়ার নট ডিসরেসপেক্ট হিম। আমি এখানে লিখিয়ে দিচ্ছি, তোমাদের পরীক্ষায় কিন্তু যারা জানো তারা জানো, যারা জানো না তাদের বলে দিই, এই ধরনের ওয়ার্ডগুলো কারেকশন করে বসাতে হবে না। তোমাদের জাস্ট পরীক্ষায় যদি এরকম আসে, অপশান থাকবে 1 2 3 4 5, কোনটা ঠিক বা কোনটা কোথায় ভুল আছে, তোমরা শুধু 1 নম্বরে ভুল আছে 1 নম্বরে টিক করবে, তোমাদের আনসার শেষ, তোমরা পুরো নাম্বার পেয়ে যাবে। কিন্তু তার জন্য তো তোমাদের জানতে হবে যে কি ভুল আছে। তোমাদের হয়তো এখানে মাছ বসবে কি মোর বসবে কি মোস্ট বসবে সেটা প্রবলেম নয়, সেটা তোমরা মনে রাখো না রাখো, কিন্তু তোমাদের এটা তো জানতে হবে যে সিনিয়রের আগে কোনটা বসে বা কোনটা বসে না, ঠিক আছে? সেইটা যদি না জানো, তাই জন্যই আমি বারবার করে কিন্তু লিখে দিচ্ছি যে কোথায় কোনটা কি বসবে। ওকে, নাম্বার 6, হি সেইড ইট ওয়াজ কোয়াইট অল রাইট টু রিজেক্ট দ্য অফার। তো হি সেইড, সে বলল, এখানে ভুল আছে। ইট ওয়াজ এখানে ভুল, কোয়াইট অল রাইট এখানে ভুল, নাকি টু রিজেক্ট দ্য অফার এখানে ভুল? একটা কথা বলে রাখি, কোয়াইট অল রাইট এইরকম কোনো ওয়ার্ড হয় না, হয় কোয়াইট রাইট হবে, না হলে অল রাইট হবে। কোয়াইট অল রাইট বলে কোনো ওয়ার্ড হয় না, এবং কোয়াইট ব্যবহার হয় পজিটিভ ডিগ্রি, এবং কোনো মানে মানে কোয়াইট হচ্ছে পারফেক্টলি বা কমপ্লিটলি এরকম কোনো ওয়ার্ড বোঝাতে কোয়াইট ব্যবহার হয়। তাই জন্য কোয়াইট আর অল অলমোস্ট সিমিলার, যেহেতু মানে অল মানেও সব, কোয়াইট মানেও একদম পারফেক্টলি কমপ্লিটলি মানে পুরোটা, তো সেহেতু দুটো একসাথে বসতে পারে না। সেন্টেন্সটাতে দুরকমভাবেই সেন্টেন্সটা লেখা যাবে। একটা হচ্ছে হি সেইড হি ওয়াজ কোয়াইট রাইট, মানে তখন অলটা বসবে না, ঠিক আছে? কোয়াইট রাইট টু রিজেক্ট দ্য অফার এটাও হতে পারে, আবার এটাও হতে পারে হি সেইড ইট ওয়াজ, কোয়াইট বসবে না, তখন বসবে এখানে অল রাইট, ঠিক আছে? হি সেইড ইট ওয়াজ অল রাইট টু রিজেক্ট দ্য অফার, দুভাবেই সেন্টেন্সটা কারেক্ট হতে পারে। কিন্তু ইরার কারেকশন কোথায় আছে না, কোয়াইট অল বলে কোনো ওয়ার্ড হয় না, এবং কোয়াইট আর অল একসাথে একই সেন্টেন্সে বসতে পারে না। নেক্সট দেখো, she was heavily fined last month for coming lately. তো এখানে ভুল কোথায় আছে? she was heavily fined last month না for coming lately? আমি তোমাদের একটু আগে বলছিলাম যে লেট আর লেটলি, ঠিক আছে? লেটলি হলো একটা অ্যাডভার্ব, যেটা মানে লেটলি ওয়ার্ডটা ডিনোট করে রিসেন্ট কোনো কাজকে, সবে মাত্র ঘটেছে, তুমি এই মাত্র দেরি করেছো, এই জাস্ট তুমি দেরি করে এসছো। বাট এখানে সেন্টেন্সটা দেখো, লাস্ট মান্থ কথাটা আছে, লাস্ট মান্থ ফর কামিং লেটলি, এখানে লেটলি হবে না, এখানে কি হবে তখন? লেট হবে, যেহেতু এখানে লাস্ট মান্থ কথাটা আছে। এখানে যদি লাস্ট মান্থ না হয়ে লাস্ট মোমেন্ট হতো, তাহলে এখানে লেটলি হতো, কারণ লেটলিটা তখনই বসে যখন রিসেন্ট কোনো কাজ বোঝায়। কিন্তু যে কাজটা ধরো একদিন হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে, 1 মাস, 1 বছর, 10 বছর এরকম কেটে গেছে, সেইটা যখন পরে উল্লেখ করা হয় সেই কাজটার কথা, তখন সেখানে কখনোই লেটলি ওয়ার্ডটা হয় না, লেটলি ওয়ার্ডটা হয় রিসেন্ট কোনো কাজের ক্ষেত্রে। তাহলে এখানে সেন্টেন্সটা হবে শি ওয়াজ হেভিলি ফাইন্ড লাস্ট মান্থ ফর কামিং লেট। ওকে, নেক্সট 8 নম্বর, আই অ্যাম টু গ্ল্যাড to received the offer letter of this company. তাহলে এখানে কোথায় ভুল আছে দেখো, I am too glad নাকি to received নাকি the offer letter নাকি of this company? এখানে ভুল আছে টু গ্ল্যাড এর, এখানে কেন না, গ্ল্যাড যখন মানে টুটা আমরা কোথায় বসাই, এই টুটা আমাদের তখনই বসে যেখানে কি না মানে আরও প্রয়োজন, মোর
মানে খুব বেশি আমাদের আরও ফিল করানো প্রয়োজন, এরকম ওয়ার্ড বোঝাতে, মানে যেখানে আমি আমার আনন্দ, দুঃখ, উৎসাহ, গর্ব কোনোটাই আমি পুরোপুরিভাবে শো অফ করাতে পারছি না, তখন আমি টু বসাই, যে তার মানে আমি আরও আমার ভেতরে রয়েছে, আমি প্রকাশ করতে পারছি না। কিন্তু এখানে আমাকে কি বলছে, যে আমি খুব গর্বিত যে আমি সেই কোম্পানির তরফ থেকে অফার লেটারটাকে রিসিভ করেছি, সেই কারণে এখানে আমার টু বসবে না, এখানে কি বসবে, ভেরি গ্ল্যাড। কেন ভেরি বসবে না, ভেরি আমি তখনই বসাতে পারবো যখন আমি আমার মনের সম্পূর্ণ ভাবটা প্রকাশ করছি। যেমন ধরো আমরা এরকম বলি, আই অ্যাম ভেরি হ্যাপি, ঠিক আছে? আমি যদি এই কথাটা বলি যে আই এম টু হ্যাপি, তার মানে আমি কতটা খুশি সেটা আমি তোমায় বুঝিয়ে বলতে পারছি না, ঠিক আছে? তো টু হেলদি, টু প্লিজড, এরকম যদি টু ওয়ার্ডটা দিই, দ্যাট মিনস আমার মনের ভাবটা কিন্তু পুরোপুরি প্রকাশ হয় না, কিন্তু এখানে কিন্তু সেটা বলেনি। এখানে বলছে যে আমি ভীষণ গর্বিত যে আমি এই জিনিসটা করছি, তাহলে সে সেই হিসাবে খুব বা ভেরি ওয়ার্ডটা এখানে লাগবে, এখানে কিন্তু টু গ্ল্যাড হবে না। তাহলে আমাদের ডিফারেন্সটা বুঝতে হবে, টু কোথায় বসে না, টু ডিনোটস মোর দ্যান রিকোয়ার্ড, ঠিক আছে? যতটা প্রয়োজন তার থেকেও বেশি বোঝাতে গেলে আমাদের টু ব্যবহার হয়। আর ভেরি কথাটা কখন ব্যবহার হয়, ভেরি হচ্ছে যখন আমরা আমাদের মানে মনের সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করতে পারি। আই এম ভেরি হ্যাপি, মানে আমি কতটা খুশি আমি তাকে বোঝাতে পেরেছি, ঠিক আছে? সো এখানে তাই জন্য ভেরি হবে। নেক্সট দেখো, হি ফেইলিয়ার হিজ টু মাচ পেইনফুল ফর আওয়ার ফ্যামিলি। এখানে ভুল কোথায় আছে, হি ফেইলিয়ার ইজ টু মাচ পেইনফুল না ফর আওয়ার ফ্যামিলি? এখানে ভুল আছে, দেখো এখানে পেইনফুল আছে। পেইনফুল কি, পেইনফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাই তো? আমি নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা বোঝাতে আমি এইটা ব্যবহার করছি, পেইনফুলটাকে। সবসময় মনে রাখবে যে যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে তার আগে টু মাচ কখনো বসে না, অ্যাডজেক্টিভের আগে টু মাচ বসে না। টু মাচ কোথায় বসে, টু মাচ বসে নাউনের আগে। যদি এখানে পেইনফুলের জায়গায় পেইন থাকতো তাহলে এখানে টু মাচ বসতো, যে টু মাচ পেইন, কিন্তু এখানে টু মাচ পেইন তো নেই, পেইনফুল আছে। তাহলে আমি এখানে পেইনফুলটাকে মানে হয় আমাকে পেইনফুলটাকে পেইন করতে হবে, নাহলে টু মাচটাকে আমাকে মাচ টু করতে হবে। তো আমি তো ওয়ার্ডের সাথে মানে পেইনফুলকে পেইন করতে ওরকম পারি না, কারণ ওটা অ্যাডজেক্টিভ হিসেবেই রয়েছে। আমাকে ইরার যখন দেবে, আমি ইরারটাকে কিভাবে কারেকশন করব না, এমন একটা ওয়ার্ড যেটা কিনা আমার মানে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা এইরকম ধরনের ভার্ব, এই ধরনের প্রবলেম আছে যেখানে। তো এখানে হবে হি ফেইলিয়ার ইজ টু মাচ, না এটা কি হয়ে যাবে, মাচ টু পেইনফুল ফর আওয়ার ফ্যামিলি। তাহলে এটা হয়ে যাবে আমাদের মাচ টু। ওকে, আচ্ছা নেক্সট, দ্য অ্যামাউন্ট হুইচ, এক নম্বর, দ্য কোম্পানি হ্যাজ পেইড, দু নম্বর, টু ডিপেন্ডস অফ দ্য ডেড ওয়ার্কার্স, তিন নম্বর, ইজ ফেয়ারলি আনজাস্টিফাইড। এখানে কোথায় ভুল আছে, দ্য অ্যামাউন্ট হয়েছে দ্য কোম্পানি হ্যাজ পেইড, নাকি দ্য টু ডিপেন্ডস অফ দ্য ডেড ওয়ার্কার্স, নাকি ইজ ফেয়ারলি আনজাস্টিফাইড? এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে এই ফেয়ারলি ওয়ার্ডটা। কেন, সবসময় মনে রাখবে আনজাস্টিফাইড বা এই ধরনের যেগুলো আর কি নেগেটিভ ওয়ার্ড থাকে সেগুলোতে কখনো ফেয়ারলি ওয়ার্ড বসে না। যেমন আনজাস্টিফাইড, বা ধরো বললো ডাল, ওকে, ডাল, বা হয়তো বললো ডিফিকাল্ট, ঠিক আছে, ডিফিকাল্ট, এই ধরনের ওয়ার্ডগুলোতে মনে রাখবে কখনো ফেয়ারলি ওয়ার্ডটা হয় না। ফেয়ারলি কোথায় বসে, ফেয়ারলি ওয়ার্ডটা বসে হচ্ছে আমাদের পজিটিভ ওয়ার্ডের ক্ষেত্রে, যেমন ফেয়ারলি গুড, ফেয়ারলি বিউটিফুল, এরকম বসতে পারে। তাহলে এখানে কোন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি হওয়া উচিত, এরকম ধরনের যখন ওয়ার্ড থাকবে, এই আনস্যাটিসফাইড, ডাল, ডিফিকাল্ট, সেখানে বসে আমাদের র্যাদার ওয়ার্ড। ওয়ার্ডটা হচ্ছে র্যাদার, RATHER, র্যাদার। তাহলে সেন্টেন্সটা কি হবে, ফেয়ারলি না হয়ে সেন্টেন্সটা হয়ে যাবে যে দ্য অ্যামাউন্ট হুইচ দ্য কোম্পানি হ্যাজ পেইড টু ডিপেন্ডস অফ দ্য ডেড ওয়ার্কার্স ইজ র্যাদার আনজাস্টিফাইড। সেন্টেন্সটা হবে এটা। এবং আরেকটা জিনিস মনে রাখবে যে আমি যেরকম বললাম ফেয়ারলি গুড, এটা যেমন হয়, কিন্তু এটা কখনোই হবে না ফেয়ারলি টু গুড। যখন আবার
এই ওয়ার্ডের মধ্যে যখন আবার টুটা লেগে যাবে, ধরো টু আনজাস্টিফাইড, কথার কথা বলছি, এরকম টু যখন লেগে যাবে, সেই টু এর আগে কিন্তু তখন আবার মানে সরি টু আনজাস্টিফাইড না, এটাতে বলছি, কোথায় গেল, ও লিখিনি। আচ্ছা, বিউটিফুল, ধরো আমি একটা বললাম যে ফেয়ারলি বিউটিফুল, ফেয়ারলি বিউটিফুল, ঠিক আছে। বাট যদি এখানে এরকম থাকে যে টু বিউটিফুল বা টু গুড, এখানে ছোটো করে লিখছি টু গুড, তাহলে এই যে টু ওয়ার্ডটা লেগে যাবে যখন, তখন কিন্তু হয়ে যাবে এখানে র্যাদার। মানে পজিটিভ ওয়ার্ডের ক্ষেত্রে যেরকম আমি বললাম যে পজিটিভ ওয়ার্ডের ক্ষেত্রে ফেয়ারলি হয়, কিন্তু পজিটিভ ওয়ার্ডটা যদি ওয়ার্ডের আগে যদি টু কথাটা চলে আসে, তখন কিন্তু সেখানে আর ফেয়ারলি হবে না, সেখানে র্যাদার ওয়ার্ডটা হবে। সো মাথায় রাখবে আমাদের যে মানে যখন কোনো এরকম নেগেটিভ ওয়ার্ড থাকবে সেখানে ফেয়ারলি বসবে না, আর যখন কোনো পজিটিভ ওয়ার্ড থাকবে সেখানে ফেয়ারলি বসবে, নেগেটিভ ওয়ার্ডের ক্ষেত্রে রাদার বসবে, কিন্তু পজিটিভ ওয়ার্ডের আগে যদি টু থাকে, TW2, তাহলে সেখানে রাদার বসবে, সেখানে কিন্তু ফেয়ারলি বসবে না। তো এই যে কটা করালাম এগুলো খুবই ইম্পর্টেন্ট, এই টাইপেরই আসে, এগুলোই ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের এররগুলোই আসে, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে, আমি আরও কিছু দিয়ে দেবো। আর ক্লাসে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে ডেফিনেটলি জানাবে। থ্যাংক ইউ।